খণ্ডপীঠও আছে। সামাজিক সচেতনতাই রোধ করবে এই ঘৃণ্য অপরাধ। নারী উত্তক্তকরণকে না বলুন। জনস্বার্থে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2010 সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস 2 মাস বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি। উন্নয়ন, প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানবকেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেজন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি, এবং তারা
একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পিকেএসএফ এর এ সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমনই একটি সহযোগী সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা সংক্ষেপে ইপসা। একটি দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন বা ইপসা সংস্থাটির যাত্রা শুরু হয় 1985 সালে। ইপসার মূল লক্ষ্য দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের টেকসই অর্থনৈতিক পরিবর্তন আনয়ন। ইপসার উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হচ্ছে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, দুর্যোগ, ঝুঁকি হ্রাস ও জরুরি ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জ্ঞান ও দক্ষতা উন্নয়ন ইত্যাদি। ইপসা শুরু হয়েছিল 1985 সনে। 1985 সন ছিল জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক যুববর্ষ। এই যুববর্ষ অর্থাৎ এখন থেকে 30 বছর আগে এটি একটি যুব সংগঠন হিসেবে শুরু হয়েছিল সীতাকুণ্ডের মহাদেবপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামে। এবং 30 বছর এই সংগঠনটি পর্যায়ক্রমে একটি যুব সংগঠন থেকে একটি সমাজ উন্নয়ন সংগঠনে আসলে পরিণত হয়েছে। এবং আপনি জানেন যে ইপসা এখন শুধুমাত্র সীতাকুণ্ড নয়, পুরো চট্টগ্রাম বিভাগের 11টা জেলা এবং ঢাকাতেও এখন আমরা আমাদের কার্যক্রম বিস্তৃত করেছি। আমরা আমাদের অর্গানাইজেশন যদিও 30 বছরের একটি পুরনো সংগঠন, কিন্তু আমরা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন হিসেবে আমাদের কার্যক্রমটি অনেক পরে শুরু হয়। এবং আমরা 2006-এ বেসিক্যালি আমরা পিকেএসএফের পার্টনার সংস্থা হিসেবে আমরা আমাদের সংগঠনটি সম্পৃক্ত হয় এবং 2006 থেকে আমরা সহযোগী সংগঠন হিসেবে পিকেএসএফের সাথে আমরা কাজ করি। তো জানেন যে পিকেএসএফের পার্টনার হিসেবে আমাদের মূল কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, যেটি আমরা কাজ করছি। কিন্তু আমরা প্রথাগত যে ক্ষুদ্র ঋণ তার বাইরে এসে মানুষের সক্ষমতা তৈরি করা এবং তার সম্পদের সদ্ব্যবহার এবং কিভাবে এটিকে স্থায়িত্বশীলতা দেওয়া যায় তার জন্য কার্যক্রম করছি। দৃষ্টি প্রতিবন্ধী একজন নারী নূরজাহান বেগম, কিন্তু দৃষ্টিহীনতা তার চলার গতিকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের কারণে তার শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছেন সফলতার পথে। জন্মান্ধ হওয়া সত্ত্বেও নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলেছেন। সকল প্রতিবন্ধকতাকে জয় করে আজ তিনি একজন আইনজীবী। তাকে সবাই অ্যাডভোকেট নূরজাহান হিসেবেই চেনেন। প্রতিবন্ধী ব্যক্তি পড়ালেখা করেছে, আমরা কোনো চাকরি পাই একটু কষ্ট হলেও, কিন্তু যেসব প্রতিবন্ধী মানুষগুলো পড়ালেখা খুব কম করেছে, স্কুলে মানে কয়েকটা ক্লাস পড়েছে, মোটামুটি নিজের নাম সিগনেচার করতে পারে বা কেউ পারে না, তাদের জন্য চাকরি পাওয়াটা খুব কঠিন। তো আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে আমার মনে হলো আমি যদি একটা বুটিক্স দিতে পারি, কারণ কিছু কিছু জিনিস আছে পড়ালেখা না থাকলেও কিন্তু মানুষ করতে পারে, সেই চিন্তা থেকে আমাদের নকশি বাংলাটা করা। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী বলেই অন্যান্য প্রতিবন্ধী মানুষের অসহায়ত্ব অনুভব করতে পারেন। তাই তো তাদের জন্য কিছু করার ইচ্ছা তাকে তাড়া করে ফিরত। তিনি ও তার বোন সুফিয়া আক্তার টেইলারিং এর কাজ শুরু করার কথা চিন্তা করেন, কিন্তু পুঁজির অভাবে তা শুরু করা সম্ভব হচ্ছিল না। এমন সময় তাদের দিকে সাহায্যের হাত বাড়ায় ইপসা সংস্থাটি। 2013 সালে তাকে অগ্রসর কর্মসূচির আওতায় 50,000 টাকা ঋণ দেওয়া হয়। ঋণের টাকায় তারা গজ কাপড় কিনে আনেন, তৈরি করেন মহিলাদের পোশাক ও নবজাতক বাচ্চাদের কাঁথা। আমরা আসলে মূলত 4 বোন 1 ভাই। আমার 3 ভাই বোনই দৃষ্টি প্রতিবন্ধী। আমার হাজব্যান্ড, আমার ননদ, আমার নূরজাহান আপা, আমরা সবাই মিলে 500, 1000 এইভাবে করে দিয়ে আমার মনে হয় 2,500 থেকে 3,000 টাকা আমরা অ্যাড করে আমার নকশি বাংলার প্রথম টেরিবাজার থেকে থান কিনা হয়। তখন আমাদের একটা প্রোডাক্ট ছিল নিমানাপি কাঁথা, নিউবর্ন বেবিদের জন্য। আমরা তখন ওই কাঁথাগুলো আপনার ক্লিনিকে দিতাম। আমি নকশি বাংলা যখন শুরু করি তারপর থেকে আস্তে আস্তে ইপসার মাইক্রো ক্রেডিটের দিকে সদস্য হই আর কি। প্রথম আমরা 50,000 টাকা লোন নিয়ে কাজ শুরু করি, তারপর ধীরে ধীরে এখন এই পর্যন্ত আসা আর কি।
তাদের তৈরিকৃত কাঁথার চাহিদা বাড়তে থাকে। প্রথম অবস্থায় তারা চট্টগ্রাম জেলার খুলশী থানার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে কাঁথা সরবরাহ করেন। পরবর্তীতে চাহিদা বাড়লে বাচ্চাদের পোশাক তৈরি করতে শুরু করেন। নকশি বাংলা একটা দুইটা প্রোডাক্ট যেমন 3 পিস, তারপরে শাড়ি, বিছানা চাদর, এই কাজগুলো আমরা নকশি করি। আমরা মার্কেট থেকে বিভিন্ন অর্ডার নিয়ে আসি, ওদেরকে কাজ দেই, প্লাস হচ্ছে আমাদের লোকাল কিছু অর্ডারও থাকে, ওগুলোও করি আর কি। ধীরে ধীরে তাদের ব্যবসার প্রসার ঘটে। দুই বোনের যৌথ প্রচেষ্টায় নকশি বাংলা বুটিক্স নামে একটি টেইলারিং শপ ও ট্রেনিং সেন্টার গড়ে তুলতে সক্ষম হন। টেইলারিং শপে মেয়েদের সালোয়ার কামিজ, মহিলাদের পোশাক ও বিভিন্ন ডিজাইনের পুঁথি ও ক্রিস্টালের ব্যাগ তৈরি করা হয়। যারা চোখে অন্তত সমস্যা নেই তাদেরকে দিয়ে টেলারিংয়ের কাজটা করাই, আর যাদের একটু হাতে বা পায়ে সমস্যা আছে তাদেরকে দিয়ে নকশি কাজটা করাই আমি। ট্রেনিং সেন্টারে প্রতিবন্ধী মেয়েদের সেলাই, কাটিং ও সূচিকর্মের প্রশিক্ষণ দেওয়া হয়। বিনা বেতনে তারা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে অনেকেই নকশি বাংলায় কাজ করার সুযোগ পান, যা তাদের আয়ের পথকে সুগম করেছে। বর্তমানে সুফিয়া আক্তারের অধীনে 20 জন কর্মচারী কর্মরত, তাদের মধ্যে 10 জন প্রতিবন্ধী। আমরা প্রথমে তো ট্রেনিংগুলো অর্গানাইজ করি, ট্রেনিংয়ের পর হচ্ছে তাদেরকে আমরা কাজে লাগাই। প্রায় 20 জন মহিলা আছে। মেয়েরা এখানে 4 থেকে 5 জন টেলারিংয়ের কাজটা করে বাসায় বসে, আর 12 জন 15 জন যারা আছে ওরা, আমি এখানে কাটিংটা করে রেডি করে রাখি, ওরা এসে নিয়ে বাসায় গিয়ে করে আবার আমাকে দিয়ে যায়। প্রতি সপ্তাহে ওরা 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করে। আমি অবশ্য মাসে না, আমি সাপ্তাহিক ওদেরকে পেমেন্টটা দিয়ে দিই। সপ্তাহে দেখা যায় যে 1200, 1500, 1800 এইভাবে করে ওরা কাজ করে। অ্যাডভোকেট নূরজাহান বেগম নকশি বাংলার পাশাপাশি র্যাড নামক প্রতিবন্ধীদের একটি সংগঠন গড়ে তুলেছেন। এই সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সহযোগিতা, প্রয়োজনে আর্থিক সহায়তা ও ভাতা দিয়ে থাকেন। আমরা প্রশিক্ষণ দেই নকশি সেলাই, ব্লক ভাটিক, জারদর্শি, কারচুপি, আমাদের পার্লারের ট্রেনিংটাও দেই, প্লাস হচ্ছে আপনার সব ধরনের প্রশিক্ষণ দেই। রান্নাবান্নার প্রশিক্ষণ বলেন, ব্যাগ তৈরি, আমাদের এখানে কিছু ব্যাগ আছে, ব্যাগগুলো তৈরির প্রশিক্ষণ দেই। প্লাস হচ্ছে সেলাই কাটিংয়ের ট্রেনিংটা দেই, সেলাই কাটিং শিখে যেন আমাদের এখানে কাজ করে, আমরা আবার এগুলো মার্কেটিং করি। একজন প্রতিবন্ধী ব্যক্তি যেন এখান থেকে কাজ করে তার ফ্যামিলিটা চালাতে পারে, আমরা সেই চেষ্টাটা করি। নূরজাহান বেগম একজন সমাজ সচেতন নারী। প্রতিবন্ধীদের জন্য তার এই উদ্যোগ একটি প্রশংসনীয় ও সময় উপযোগী কার্যক্রম। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তিনি ও তার বোন মহান দায়িত্ব পালন করছেন। তাদের এই সমাজ সেবামূলক কার্যক্রমকে সফলতার পথে এগিয়ে নিতে পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি ইফসার অবদান অনস্বীকার্য। উদ্যোগী মানুষ কিছু সহায়তা পেলে যে এগিয়ে যেতে পারে, তা আজকে আমরা প্রতিবেদনে দেখলাম। একজন প্রতিবন্ধী নারীর যে কর্মকাণ্ড, তা থেকে তিনি মাত্র 2013 সালে কাজটি শুরু করেছেন ইফসার সহায়তায়, এবং ইতিমধ্যেই তার অগ্রগতি অনেকখানি। তার এখানে এখন প্রায় 20 জন কর্মচারী রয়েছেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে তিনি নিজে প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদেরকেই তিনি উৎসাহিত করছেন, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং অন্যান্যদেরকেও প্রশিক্ষণ দিচ্ছেন, এবং এই প্রশিক্ষণ দিচ্ছেন বিনা পয়সায়, মানে তাদের প্রশিক্ষণার্থীদের কোনো খরচ করতে হয় না। এটি অত্যন্ত একটা মহৎ উদ্যোগ, এবং ইতিমধ্যেই তাদের যে ব্যাপ্তি ঘটেছে তাতে তারা আরও উৎসাহী, আরও এগিয়ে যেতে চায়। এবং এটা সম্ভব হয়েছে যে প্রথমেই ইফসা তাদেরকে 50 হাজার টাকা দিতে সক্ষম হয়েছিল, কারণ আমরা এখন প্রয়োজনীয় যে অর্থ সেটাকে উপযুক্তভাবে দেওয়ার চেষ্টা করে থাকি, এবং তারপরে এখন তিনি 1 লাখ নিয়েছেন, ভবিষ্যতে তিনি আরও নিতে পারবেন। কাজেই তার যে ইচ্ছা এবং উৎসাহ, এই দুটো আছে, এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তা তার সঙ্গে থাকবে, এবং তিনি আরও এগিয়ে যাবেন সেটা আমি বিশ্বাস করি। এবং পাশাপাশি তিনি আরও অনেককেই সহায়তা করছেন যারা পিছিয়ে ছিল অথবা তাদের নানানভাবে শারীরিক সমস্যা ছিল, তাদেরকেও তিনি এগিয়ে নিয়ে আসছেন। এই কাজটি যিনি করছেন অবশ্যই তিনি প্রশংসা
পাওয়ার যোগ্য এবং আমি আশা করছি অন্যান্যরাও তার কাজটি দেখে, তার এই কর্মকাণ্ড দেখে, তার এই যে সহায়ক মনোবৃত্তি দেখে উৎসাহিত হবেন এবং এই ধরনের কাজে এগিয়ে আসবেন। সালে পিকেএসএফ এর পরিকল্পনায় ও অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পটি শুরু হয়। ভিক্ষাবৃত্তি নিরসন ও ভিক্ষুকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমটির সফল বাস্তবায়নে এগিয়ে আসে পিকেএসএফ এর সহযোগী সংস্থা ইপসা। প্রাথমিক পর্যায়ে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী এরকম ভিক্ষুককে প্রাথমিক পর্যায়ে বেছে নেওয়া হয়। পরবর্তীতে দরিদ্রতা, কাজ করতে অক্ষম ও বার্ধক্যের উপর ভিত্তি করে চূড়ান্তভাবে 5 জন ভিক্ষুককে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হয়েছে। 5 জনকে আমরা 1 লাখ টাকা করে সহায়তা করি। সেই 1 লাখ টাকার মধ্যে আমরা তাদেরকে ইনকাম, যেই কার্যক্রমের মাধ্যমে ইনকাম আসবে সেই কার্যক্রমগুলো তাদেরকে ধরিয়ে দিই, আইজিএগুলো ধরিয়ে দিই। সেই ধরিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে তাদের ইনকামগুলো হিসাব আমরা প্রতি মাসে নিই এবং তারা সেই ইনকাম থেকে এখন ভিক্ষাবৃত্তি থেকে চলে গিয়ে তাদের ইনকামটা মাধ্যমে তারা এখন ভিক্ষা না করে জীবনযাত্রা চালাচ্ছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা তেমনই একজন পুনর্বাসিত ভিক্ষুক রেদওয়ানুল হক। দরিদ্রতার কষাঘাতে শেষ পর্যন্ত ভিক্ষুক হয়ে ওঠা নিদারুণ বাস্তব গল্পের এক চরিত্র রেদওয়ানুল হক। যৌবন বয়সে কাজ করার শক্তি ছিল, কর্মঠ শক্ত সামর্থ্য মানুষ ছিলেন তিনি। যা আয় করতেন তা দিয়ে মোটামুটি সংসার চলত। আজ তিনি বৃদ্ধ। বয়সের ভারে নুয়ে পড়া রেদওয়ানুলের পক্ষে কোনো কাজ করার সামর্থ্য ছিল না। তাই তার শেষ সম্বল দিয়ে একটি দোকান দেন, কিন্তু অসুস্থতার কারণে দোকানদারি করাও তার পক্ষে সম্ভব হয় না। সামান্য কিছু দোকানদারি কিন্তু কোনো রকম শুদ্ধ মারি, তারপর দোকানদারিও আর হয় না, তখন ওই কুদে দিতে কিন্তু অসুস্থতার কারণে চিকিৎসার অভাবে বিছানায় পড়ে থাকতেন তিনি। অর্ধাহারে অনাহারে কোনো রকমে জীবন কাটছিল তার। অভাবের তাড়নায় অন্যের দ্বারস্থ হতে শুরু করেন। তার একমাত্র মেয়ের বিয়ে হয় দরিদ্র পরিবারে। মেয়ের জামাই নির্দিষ্ট কোনো কাজ করতেন না, তাই তার পক্ষে সংসারের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না। আমি আসি মনে করেন চাষবাস, তারপর মনে করেন বিল্ডিং কাজ, যেদিন যেটা পাই আর কি এগুলো করি আর কি, সংসার তো চালাতে হবে। জীবনের এমন দুর্বিষহ মুহূর্তে আশীর্বাদ হয়ে এগিয়ে আসে ইপসা সংস্থাটি। ভিক্ষাবৃত্তি নিরসনে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পিকেএসএফ এর আর্থিক সহায়তা নিয়ে উপস্থিত হয় ইপসা। তাকে 2টি গরু ও গোয়াল ঘর দেওয়া হয়। সর্বমোট 1 লক্ষ টাকা মূল্যমানের সম্পদ অনুদান হিসেবে দেওয়া হয়। পাশাপাশি তার চিকিৎসার খরচও বহন করছে ইপসা। 2টা বাচ্চা মোট 4টে দিছে আর কি, তারপরে গরুগর দিছে, টিনমিন অন্য ইত্যাদি যতগুলো লাগে সম্পূর্ণ সবগুলো দিছে আর কি। তার মেয়ে ও মেয়ের জামাই গরুগুলোর দেখাশোনা করেন। গরুর দুধ বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ মেটানো সম্ভব হয়। দুধ আসছিল, দুধ এগুলো বিক্রি করছি প্রায় 5-6 হাজার 7 হাজার টাকার মতো, 10 হাজার টাকার মতো করছি। এগুলো মনে করেন লাভ হয়েছে। তারপর মনে করেন এখন তো আর মনে করেন আবার গাভী হয়েছে, তারপর বাচ্চা দিবে মনে করেন আর 5-6 মাস বাদে, তাহলে বর্তমানে এটাই তো লাভ। রেদওয়ানুল হক এখন আর ভিক্ষা করেন না, তার কোনো অভাব নেই। বর্তমানে তিনি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী একজন মানুষ। তিনি ইপসার অ্যাকাউন্টসে মাসে 100 টাকা সঞ্চয় করেন। ভবিষ্যতে যে কোনো সমস্যায় তার জমাকৃত টাকা ব্যবহার করতে পারবেন। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয়েছেন। সমাজে তিনি মান মর্যাদার সাথে বসবাস করছেন। তার জীবনের ইতিবাচক পরিবর্তনে পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি ইপসা সংস্থাটির অবদান অনস্বীকার্য। সমৃদ্ধির আওতায় ভিক্ষুক পুনর্বাসন একটা কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
প্রত্যেকটি সমৃদ্ধি ইউনিয়নে। এবং এইখানেও আমরা আজকের প্রতিবেদনে দেখলাম একজন যিনি ভিক্ষুক ছিলেন, বেশ কিছুদিন ধরে ভিক্ষা করছিলেন, তার অন্য কোনো উপায় ছিল না। তার একটি মেয়ে তাকে বিয়ে দিয়েছিলেন, তার স্বামীও সমর্থ নয় তাদেরকে, তার স্ত্রী এবং শ্বশুরকে দেখার। তো এই অবস্থায় ভিক্ষাটাই ছিল তার একমাত্র পথ। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ইপসা থেকে তারা অর্থ নিতে শুরু করেন এবং এটা ভিক্ষুক পুনর্বাসন এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার আঙ্গিক হিসাবে এখানে 1 লাখ টাকা দেওয়া হয়, কিন্তু টাকাটা হাতে তুলে দেওয়া হয় না, সেই টাকাটা একটা কর্মসূচির আওতায় দেওয়া হয় এবং সেই কর্মসূচিটি তার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয় তিনি কি করতে পারবেন। এক্ষেত্রে তিনি গাবি পালার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে ইপসা এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন একমত হয়ে তাকে গাবি কিনে দিয়েছে এবং সেই গাবির দুধ থেকে তার এখন জীবন চলে এবং এগুলো তার যে মেয়ের স্বামী, তার জামাই, সে দেখাশোনা করে, নিজে অসুস্থ, নিজে দেখাশোনা করতে পারেন না। তো এইরকম যে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকে পুনর্বাসিত করা খুব একটা কঠিন কাজ নয় যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করি। এখানে যে 1 লক্ষ টাকা দেওয়া হয় সেটি এমনিতে দিয়ে দেওয়া হয় না, সেটা একটা পরিকল্পনার আওতায় দেওয়া হয় এবং সেখানে অনেক শর্ত থাকে, তাকে তদারকি করা হয়। বছরখানেক চলে গেলে আর তারা ভিক্ষাবৃত্তির দিকে ফিরে যেতে চায় না এবং নিজেদেরকে সম্মানজনক একটা অবস্থানে এসছে বলে তারা নিজেরা ঘোষণা করে থাকে এবং এই ক্ষেত্রেও তাই ঘটেছে। তো আমরা আশা করছি এই টাকাটা অন্যান্য উৎসাহিত হবেন যে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে। তবে তাকে প্রথমত উৎসাহিত করা একটা ব্যাপার, যে ভিক্ষাবৃত্তিকে ফিরে আসা, আর দ্বিতীয়ত হচ্ছে নিয়মের মধ্যে রেখে তাকে এক জায়গায় প্রতিষ্ঠিত করে দেওয়া। তো এটা এখানে ঘটেছে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এই কর্মসূচিকে আরও ব্যাপকতর করা এখন যে উদ্যোগ নিয়েছে সেটি চলতে থাকবে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সে প্রয়াস নিয়েছে পিকেএসএফ। চল মা, বাড়ি চল। তুলতুলির বিয়ে কি বলে কি মজিদ ভাই? কাকা, গত বছর জব্বারের মায়েরা বাচ্চা অসময় মরে গেল। না রে মা, এখনই তোর বিয়া দিব না। 18 বছর পূর্ণ হওয়ার আগে কন্যা সন্তানের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। জনস্বার্থে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন।